রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না, এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজা সাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে, সাথে আছি আমিন আল রশিদ। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত। গত 5 আগস্ট অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির দিনে দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস অব সাউথ এশিয়া আয়োজিত সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, ভারত সেটি সমর্থন করে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার সংবাদ সম্মেলনে জয়সওয়াল বলেন, একটি বেসরকারি সংগঠনের এই অনুষ্ঠান আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না। এদিকে আজকেই বিবিসি সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শেখ হাসিনাকে নিয়ে ভারত সরকার অস্বস্তিতে আছে। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে শেখ হাসিনার বিষয়টি। প্রশ্ন হলো, ভারত সত্যিই চাপে আছে কিনা? যদি তাই হয় তাহলে সেই চাপটি কেমন? আর ভারত যদি শেখ হাসিনার বক্তব্য সমর্থন না করে তাহলে তিনি সেখানে অবস্থান করে নিয়মিত কিভাবে রাজনৈতিক বক্তব্য দিতে পারছেন? এরকম বাস্তবতা আজকেই রয়টার্সকে দেয়া একটি সাক্ষাৎকারে বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান বলেছেন, বাংলাদেশ সরকার নিরাপত্তা নিশ্চিত করলে তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান। আপনারা জানেন, গত বুধবার দিল্লির ওই সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানও ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন এবং এরপর ওই দিন রাতেই তার মাগুরার বাড়িতে হামলা হয়। প্রশ্ন হলো, সাকিব যদি সত্যিই দেশে ফিরতে চান তাহলে সরকার তার পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে পারবে কিনা এবং তিনি ন্যায় বিচার পাবেন কিনা? এসব নিয়ে আমাদের আজকের কঠিন কথা সহজে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ, আপনাকে স্বাগত। আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগত। আলোচনা যাওয়ার আগে আজকে আমরা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল যে বক্তব্য দিয়েছেন সংবাদ সম্মেলনে, তার একটি চুম্বক অংশ দেখে আসি। সংবাদ সম্মেলনের আগেই ভারত সরকারের অবস্থান স্পষ্ট করা হয়েছিল। আমি আবারও তা পুনর্ব্যক্ত করতে চাই। বেসরকারি ওই আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না এবং ওই ফোরামে বলা কোনো বক্তব্যই ভারত সরকার সমর্থন করে না, বিশেষ করে বাংলাদেশের নির্বাচিত সরকারকে নিয়ে করা মন্তব্য। আলতাফ পারভেজ, আপনাকে দিয়ে শুরু করি, কারণ আপনি দক্ষিণ এশিয়ার বিষয়গুলো ফলো করেন এবং অনেকদিন ধরেই এই বিষয় নিয়ে আপনার অনেক কাজ আছে। আজকে বিবিসি সহ একাধিক গণমাধ্যমে খবরে যে ইঙ্গিতটা করা হয়েছে যে শেখ হাসিনাকে নিয়ে ভারত একটা অস্বস্তিতে পড়েছে, মানে আপনার কি মনে হয় যে শেখ হাসিনাকে নিয়ে ভারত আসলে অস্বস্তিতে আছে? আমার এটা মনে হয় না, কারণ ভারত একটা শক্তিশালী রাষ্ট্র। ভারতের যেই সরকার এখন আছে তারাও খুবই শক্তিশালী একটা সরকার। ফলে তারা একটা সমস্যা নিয়ে দীর্ঘদিন অস্বস্তিতে থাকবে এরকম মনে হয় না। আসলে শেখ হাসিনাকে নিয়ে ভারত যেটা করছে এখন সেটা স্পষ্টই, সেটা হলো তারা একটা দ্বিমুখী কৌশল নিয়ে এগোচ্ছে। একটা কৌশল হলো তারা বাংলাদেশের বর্তমান সরকারের সাথে সম্পর্ক উন্নয়নও চাচ্ছে, এটা সত্য। মানে যেই সম্পর্কটা 2024 অগাস্টে অনেক তলানিতে চলে গিয়েছিল সেটার আরও উন্নয়ন চাচ্ছে তারা, কিন্তু একই সাথে তারা শেখ হাসিনাকে এই ধরনের যে রাজনৈতিক কার্যক্রম সেইটাও চালাতে দিবে কোনো না কোনোভাবে। আজকে ভারতের সরকারের মুখপাত্র যেটা বললেন যে এতে ভারত সরকারের কোনো ভূমিকা নেই এবং ভারত এটা সমর্থন করে না, এই কথাগুলো আসলে কিছুটা হাস্যকর। কারণ তাদের ভূমিকা না থাকলে বাংলাদেশের একজন দণ্ডিত পলাতক আসামি ভারতে প্রকাশ্যে একটা সংবাদ সম্মেলনে অংশ নেবেন, এটা হয় না। দেখুন, বাংলাদেশ যদি এখন ভারতের আলফার গেরিলা নেতা পরেশ বড়ুয়াকে ঢাকায় একটা সংবাদ সম্মেলন করতে দেয়, সেইটা অবশ্যই বাংলাদেশ সরকারের এক ধরনের পরোক্ষ ভূমিকা ছাড়া সম্ভব নয়। কোনো বেসরকারি সংগঠন এটা করবে না এবং বাংলাদেশ সরকার সেটা বাধা দিবে। ফলে শেখ হাসিনার ওই সংবাদ সম্মেলন যদি ভারতের অনুমতি না থাকতো, সরকারি অনুমতি না থাকতো, তাহলে সেটা বাধা পেত, কিন্তু সেরকম কিছু হয়নি।
ফলে ভারত সরকার এটা হতে দিয়েছে। এবং আসলে এর আগেও তো শেখ হাসিনা অনেক বক্তৃতা বিবৃতি দিয়েছেন ভারতে অবস্থান করে। ফলে এটা অস্বাভাবিক নয় যে এতে ভারতের একটা পরোক্ষ সম্মতি আছে। ভারতের এই যদি আপনার ভাষায় দ্বিমুখী আচরণ, অর্থাৎ সে এক সংবাদ সম্মেলনে বলছে যে সমর্থন নেই, আবার আপনি বলছেন তার সমর্থন ছাড়া এটা হয়ও না, ফলে এরকম ডাবল রোল প্লে করে বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক ডেভেলপ করা সম্ভব না? সেটা এটা করছে। দেখুন, এখানে দুটো বিষয়। একটা হলো যে বাংলাদেশ আওয়ামী লীগ এখন বাংলাদেশে নিষিদ্ধ হলো একটা প্রভাবশালী দল। এই দলের প্রথম সারির প্রায় সকল নেতা এখন ভারতে রয়েছে। একটা দেশের এত বড় একটা দলের পুরো নেতৃত্ব সংগঠক সবাই যখন অন্য দেশে থাকে, সেই দেশের জন্য আমি বলবো এটা একটা বিরাট স্ট্র্যাটেজিক অ্যাসেট। বাংলাদেশের রাজনীতিতে ভারত যে প্রভাব হারিয়েছে 2024-এ, সেটা ফিরে পেতে তারা এই অ্যাসেট ব্যবহার করবে। ভারতের হাতে বাংলাদেশের প্রভাব বিস্তারের চেষ্টায় আরও অনেক অ্যাসেট আছে, কিন্তু যে কোনো দেশ ভারতের জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, তারা এই ধরনের সকল অ্যাসেটই ব্যবহার করবে। সেক্ষেত্রে আওয়ামী লীগকে তারা ব্যবহার করবে নানাভাবে। এবং আওয়ামী লীগের যেহেতু সংগঠকরা সেখানে প্রায় সবাই অনেক দিন ধরে আছেন, তারা ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের সাথেও মেলামেশা করেছেন, এবং আমি বলবো সেই সব রাজনৈতিক দলের এক ধরনের উপশাখায় তারা পরিণত হয়েছেন। ফলে তাদের দিক থেকেও ভারত সরকারের উপর একটা চাপ আছে যে শেখ হাসিনাকে কাজ করতে দেয়া। এর মধ্যে দিয়ে ভারত কি অ্যাচিভ করবে আসলে? তারা বাংলাদেশে 2024-এর অগাস্টে যে প্রভাব হারিয়েছে, যে আমি কৌশলগত সম্পর্কের যে গভীরতা তারা হারিয়েছে, সেইটা পাওয়ার তারা চেষ্টা করবে, ফিরে পাওয়ার জন্য চেষ্টা করবে। সেটা দুভাবে চেষ্টা করছে তারা। একটা হলো বাংলাদেশের বর্তমান সরকারের সাথে বা গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। এটাও একটা তাদের প্ল্যান 1 বলতে পারেন। আরেকটা হলো আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশকে চাপ দেওয়া এবং অন্যান্য আরও পন্থায় বাংলাদেশকে চাপে রাখা। অর্থাৎ বাংলাদেশ যাতে তার যে স্বার্থ, এখানে বাংলাদেশে ভারতের যে কৌশলগত স্বার্থগুলো রয়েছে, যেগুলা 24 অগাস্টের পর থেকে তারা হারিয়ে ফেলেছে মনে করছে, সেগুলো পুনরুদ্ধারের জন্য তারা এইগুলা করছে। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। জনাব রহমতুল্লাহ, এখন বিএনপি যেহেতু ক্ষমতায় আছে এবং আমরা যেটা বুঝি যে অন্তর্বর্তী সরকারের পরে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় এলেও ভারত প্রশ্নে ইন্টারিম গভর্নমেন্টের যে পলিসি ছিল, বিএনপির পলিসি সেখান থেকে বোধহয় খুব বেশি পার্থক্য নেই, এটা অনেকেই মনে করেন। সেরকম বাস্তবতায় তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে নরেন্দ্র মোদী কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। ভারতে তারেক রহমানকে সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এরকম অবস্থায় এই যে শেখ হাসিনা সবশেষ সংবাদ সম্মেলনে বক্তব্য এবং আজকে জনাব রণধীর জয়সওয়ালের যে স্টেটমেন্ট, সবকিছু মিলিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা আসলে কোন দিকে যাচ্ছে বলে মনে হয়? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে চ্যানেল 1-এর দর্শক শ্রোতা মণ্ডলী এবং আমার দুজন সহ আলোচক, তাদেরকে শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে কি, ভারত তো আসলে আমাদের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র। তার কাছ থেকে আমাদের সবসময় প্রত্যাশা ছিল বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের সম্পর্ক থাকবে, আর ওই সরকার বাংলাদেশের সরকারের সঙ্গে সুসম্পর্ক রাখবে। দুঃখজনক সত্য যে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র হয়েও তারা এই দেশের আওয়ামী লীগের সঙ্গে সবসময় সখ্যতাপূর্ণ সম্পর্ক রাখতে চেয়েছে, কারণ তাদের জন্য আওয়ামী লীগ হচ্ছে নিরাপদ। আর আওয়ামী লীগও সবসময় ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে চেয়েছে, সেটা ভারত সরকারের সাথে, কারণ আওয়ামী লীগের জন্য ভারত সবসময় নিরাপদ। আমি যদি ভুল না করি, 2011 অথবা 12 সালে শেখ হাসিনা যখন একটা ঐতিহাসিক চুক্তির জন্য ভারতে গিয়েছিল, আমার মনে আছে যে শেখ হাসিনা বলছিল, ভারত আমাদের কাছে যা যা প্রত্যাশা করেনি তার থেকে বেশি দিয়ে এসেছি। এবং ভারত থেকেও বলা হয়েছিল যে আমরা যা যা প্রত্যাশা করেছি তার থেকে বেশি আমাদেরকে দিয়েছে। এইরকম একটা সম্পর্ক যখন থাকে, তখন দেশের স্বার্থ আসলে আর থাকে না, যেটা ভারতের কাছ থেকে এই দেশের মানুষ প্রত্যাশা করেনি। তো তারা সম্পর্কের ক্ষেত্রে সবসময় দেখেছে যে তাদের জন্য নিরাপদ কে,
তাদের সঙ্গে সম্পর্কটাকে বেশি গুরুত্ব দিয়েছে। তা না হলে এই যে বিষয়টা আপনি আলোচনা করছিলেন, যে একদিকে বলল যে না, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ শেখ হাসিনার এই কর্মকাণ্ডের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আবার আজকে বাংলাদেশ থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে গতকালকে, ক্ষুব্ধ প্রতিক্রিয়া 5 তারিখেই, পরশুদিন। এবং সেখানে আজকে যে জয়সওয়াল যে কথাবার্তা বলেছেন, এটা এক ধরনের কূটনৈতিক স্টান্টবাজি। আচ্ছা, এবং আপনি বলতে পারেন একটা চাণক্য নীতির আওতায় তারা এই কথাগুলো বলছে। তারা বলেছে যে যাদের মাধ্যমে এটা করা হয়েছে সেটা নাকি তাদের ইসের বাইরে। আমি জানি না এটা কোনো দেশে এইভাবে কোনো, যদি রাষ্ট্র না চায় তাহলে কোনো বিদেশি পলাতক খুনি আসামি এইভাবে করে মিডিয়ার সঙ্গে কথা বলে সারা বিশ্বে সেটা ফলাও এবং প্রচারের সুযোগ, এটা যদি সরকার না চায় সেটা করা সম্ভব কিনা, দেওয়া সম্ভব কিনা, আমার কাছে যথেষ্ট সন্দেহ রয়েছে। এবং ভারত যদি প্রকৃত অর্থে, আপনি যেটা বলেছেন যে ইউনূস সরকারের আমলের যে সম্পর্ক, ইউনূস সরকারের সময় দেখেন, ইউনূস সরকার আসার পরে কিন্তু অনেক দিন সময় লেগেছে তাদেরকে অভিনন্দন জানাতে, অনেক পরে। কিন্তু বাংলাদেশের নির্বাচিত সরকার আসার পরে তারেক রহমান সাহেবকে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে তারা অভিনন্দন জানিয়েছে। এবং আজকে জয়সওয়াল যে কথা বলেছেন, সেখানে এক পর্যায়ে আপনি দেখবেন যে তিনি বলেছেন যে দ্বিপক্ষীয় সম্পর্কের অনেক বিষয়ে কাজ চলছে। না, আলতাফ ভাই যেটা বলেছেন যে নির্বাচিত সরকার, কারণ শব্দটা মনে হয় নির্বাচিত সরকার ছিল না, তাহলে হচ্ছে বৈধভাবে প্রতিষ্ঠিত একটি সরকার। মানে এখানেও কিন্তু একটা চাণক্য নীতি বা কূটনৈতিক চালাকি আছে, যে আগে ইউনূস সরকারকে তারা অনির্বাচিত সরকার বলে না বা অবৈধ বোঝানোর চেষ্টা করেছে। তো সেখানে তারা এই ধরনের কূটনৈতিক বা কূটচাল থেকে যদি তারা বেরিয়ে না আসে, তাহলে আমাদের পক্ষে তো এইভাবে একতরফা সম্পর্ক বৃদ্ধি করা সম্ভব না। তারা যেটা মুখ দিয়ে বলছেন সেটা যদি আন্তরিকভাবে বাস্তবায়ন করতে আসেন বা করেন, তাহলেই একমাত্র সম্ভব যে ভারত বাংলাদেশের মধ্যে যে ন্যূনতম যে একটা ভদ্রতাপূর্ণ, সভ্যতাপূর্ণ যে প্রত্যাশা অনুযায়ী সম্পর্ক, সেই সম্পর্ক এই সরকারের পক্ষ থেকে প্রতিষ্ঠা করা সম্ভব। জনাব তারেক রহমান সাহেবের সরকার জোর করে কারোর সঙ্গে সম্পর্কের অবনতি হোক সেটা যেরকম চায় না, আবার নিজের অস্তিত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্বের সমস্ত কিছু বিসর্জন দিয়ে কোনো সম্পর্ক তারা তৈরি করবে না। সমতা এবং বন্ধুত্বমূলক সম্পর্ক যদি ভারত করার ইচ্ছা পোষণ করে আন্তরিকভাবে, তাহলে সেই সম্পর্কটা আরও উন্নতির দিকে যেতে পারে। মনির সাহেব, আজকেই আপনার দলের শীর্ষ নেতা নাহিদ ইসলাম একটি অনুষ্ঠানে বলেছেন যে শেখ হাসিনা যে ভারতে একটি সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত বক্তব্য দিতে পারলেন, এটি বাংলাদেশ সরকারের কূটনৈতিক ব্যর্থতা। প্রশ্নটা হলো যে একজন রাজনৈতিক নেতাকে, তিনি আরেকটি দেশে দণ্ডিত, পলাতক, যাই হোক না কেন, যদি ভারত সরকার আশ্রয় দেয় এবং সেখানে বসে তিনি যদি কথা বলেন, সেটা বাংলাদেশ সরকারের কূটনৈতিক ব্যর্থতা হয় কি করে? মানে প্রশ্নটা আপনাকে করলাম এই করে, যেহেতু উনি আপনার দলের নেতা। ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা, এবং আমার সম্মানিত সহ আলোচক যারা উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা। দেখেন, প্রথমত আমরা যখন এটাই তো প্রথমবার নয়, হ্যাঁ, ভারত থেকে তো হাসিনা বারবারই হুমকি ধামকি দিচ্ছে, ষড়যন্ত্রমূলক কথাবার্তা বলছে যে তারা ফিরে আসবে, তার যারা সমর্থক আছেন তারা বলছেন আপা আসবে। এই ক্যাম্পেইনগুলো তো আসলে চলছে, এটা তো ডেলিবারেটলি চলছে। এবং প্রথমবারের মতো সেটাতে কিন্তু খুব বেশি, আমরা যদি এই সময়কার হিস্ট্রিটা দেখি, যে এই যে বারবার করে হুমকি দেওয়া, বারবার করে চলে আসবো, ডিসেম্বরে আসবো, অমুক সময় আসবো, এই যে কথাগুলো হচ্ছে, এর মধ্যে আমাদের সরকারের, নির্বাচিত সরকার এবং বৈধ সরকার যেভাবেই বলেন না কেন, এই সরকারের কিন্তু এই এক চিঠি চালাচালি ছাড়া আমরা কিন্তু সেই রকম কোনো তৎপরতা দেখি নাই। এবং দিস ইজ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম যখন আমরা দেখলাম এটা খুব বোল্ড স্টেটমেন্ট দিতে 5 আগস্টে। কিন্তু আপনি দেখেন যে এই বোল্ড স্টেটমেন্ট ছাড়া, এই বাগাড়ম্বর স্টেটমেন্টটা ছাড়া কূটনৈতিক জায়গা থেকে আসলে কতটুকু এগিয়েছে। আবার সেই স্টেটমেন্টে এমন কিছু শব্দ ছিল যেগুলো কূটনৈতিক শালীনতার ঊর্ধ্বে, এরকম সমালোচনা সোশ্যাল মিডিয়ায় হয়েছে। হ্যাঁ, এরকম কথাও আছে। তবে মানে যদি আমি বলি একটা এসেন্স থেকে, যে জুলাইয়ের স্পিরিটের জায়গা থেকে, এবং সেদিন 5 আগস্ট, সেদিন বাংলাদেশের মানুষ এই যদি বলি যে তাদের মানে
কি বলবো, সরকার পতনের পরে তাদের যে এই 2 বছর আগের যে একটা মেমরি, সেই রেমিনেসেস সেগুলো করছে। তো সুতরাং সেই একটা উদযাপনের মধ্যে যখন সে আবার এই ধরনের আমরা যখন এই ধরনের খবর পাই বা এই ধরনের যখন তৎপরতা দেখি, অপতৎপরতা দেখি, তখন কিন্তু স্বাভাবিকভাবেই সরকারের জায়গা থেকে ওই স্টেটমেন্টটা গেছে। এটা একটা সেন্টিমেন্টেরও জায়গা আছে, এটা সেন্টিমেন্টেরও ব্যাপার। স্টেটমেন্ট ওয়াজ বোল্ড, কিন্তু এই স্টেটমেন্ট ছাড়া আসলে আমরা কূটনৈতিক জায়গা থেকে আসলে কতটুকু এগোলাম, মানে কি করা যাবে? মানে এই- স্টেটমেন্টের বাইরে হ্যাঁ। সরকার কি করবে? সরকার কি শেখ হাসিনাকে ধরে নিয়ে আসতে না, পারবে? না, 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 দেখেন কূটনৈতিক জায়গার কি শেখ হাসিনাকে ধরে নিয়ে আসা? নিশ্চয়ই না। এখন এই জায়গা থেকে এই যে বারবার যেরকম আমি ডিসেম্বরে আসবো, অমুক দিন আসবো, এই যে কথাগুলো সে ওই পাশ থেকে বলছে, এবং দেখেন কিভাবে বলছে, সে তার এই আমাদের মানে বাংলাদেশের তার ফেলে যাওয়া, তার মানে কি বলবো, আওয়ামী লীগের যে উচ্ছিষ্টভোগী বলে আমরা যাদের জানি, সুবিধাভোগী বলে জানি, তাদের ফেলে গেছে, এবং তাদের নেতা দেশের বাইরে গিয়ে, এবং যদি বলি যে তাদের গুরুত্বপূর্ণ নেতা সবাই দেশের বাইরে গিয়ে এইখানে আসলে তাদের একটা চাঙ্গা রাখার একটা জায়গা তৈরি করছে বারবার করে। এখন এখানে আমাদের সরকারের পক্ষ থেকে কয়বার আসলে ভারতীয় কমিশনারকে ডাকা হয়েছে, বা এইটার ব্যাপারে কি, কেন বারবার করে এই ঘটনাগুলো ঘটছে, এই জায়গাতে তার মানে সে এরকম বক্তব্য দিচ্ছে, এটা কেন বন্ধ করা যাচ্ছে না, কেন আসলে মানে ওই পাশ থেকে যখন হাসিনা এই ধরনের মানে অপতৎপরতা চালায়, তখন তো স্বাভাবিকভাবে আমার দেশের সার্বভৌমত্বের প্রশ্ন, আমার দেশের নিরাপত্তার প্রশ্ন, আমার দেশের অস্থিতিশীলতার প্রশ্ন। সুতরাং এই জায়গাতে আসলে কূটনৈতিকভাবে কতটুকু, এই চ্যানেলে কতটুকু আসলে ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা কিন্তু সেরকম দেখিনি, এবং সেটারই ফলশ্রুতিতে আমরা দেখলাম যে এরকম একটা প্রেস কনফারেন্স করে তিনি আসলে বক্তব্য দিচ্ছেন। এবং দেখেন খুবই গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এটা, যে প্রেস কনফারেন্স উনি করলেন একটা দেশের মধ্যে, এখানে প্রেস কনফারেন্স করলো, কিন্তু সেই দেশের সরকারের পক্ষ থেকে মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা তারা এর সঙ্গে জানেন যুক্ত না, নয়। সংযুক্ত না। মানে বাংলাদেশে আপনি বলেন যে এই বাংলাদেশ টেলিভিশন ছাড়া অন্য সব টেলিভিশন, এই যতগুলো বেসরকারি টেলিভিশন আছে, সেখানে একটা ভারতের একজন পলাতক আসামিকে, তাকে কি আপনারা কি আসলে তাদের ইন্টারভিউ নিতে পারবেন বা প্রচার করতে পারবেন কিনা, এবং বাংলাদেশের সরকারের কোনো সমর্থন ছাড়া, মানে এর থেকে হাস্যকর ব্যাপার বোধহয় হয় না। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এই যে বসে বসে দেখা এবং একটা খালি শুধু মানে বাগাড়ম্বর কথা বলা, আমরা চেষ্টা করছি 2 দিন পর পর প্রেস কনফারেন্স করা, কিন্তু এর ছাড়াও আসলে কূটনৈতিক চ্যানেলে কতটুকু আগানো হয়েছে। এবং হাসিনা বারবার করে আসার কথা বলছে, আমরা তো চাই হাসিনা আসুক, আমরা বারবার করে বলছি। এয়ারপোর্ট থেকে তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাকে তো আসলে ওই জায়গা পর্যন্ত নিয়ে যেতে হবে, মানে তার জেল পর্যন্ত নিয়ে যেতে হবে, এবং তার বিচারটা নিশ্চিত করতে হবে। এবং এইখানে কিন্তু একটা কথা আমি বলে রাখি, হুমায়ুন কবির উনি কিন্তু মাঝখানে খুব ভালো পররাষ্ট্র উপদেষ্টা, তিনি কিন্তু খুব সুন্দর করে বলেছিলেন যে উনি যদি আসলে মানে উনি এইভাবে করে আসলে ভারতের বসে বসে এই কাজগুলো যে করছে, এটা এই ষড়যন্ত্রমূলক কাজকর্ম বাদ দিয়ে আমরা আসলে চেষ্টা করছি তাকে আনার, এই প্রসেসটা কিন্তু এই যে চেষ্টা করছি, বারবার করে প্রেস ব্রিফিং করছেন আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ আপা, উনিও বারবার করে বলছেন, কিন্তু কূটনৈতিক চ্যানেলে আসলে আমরা খুব বেশি এগোতে দেখছি না, বা তাকে হাই কমিশনারকে তলব করে আসলে এই হাই কমিশনারকে তলব করলেই শেখ হাসিনাকে ইন্ডিয়া বাংলাদেশে পাঠিয়ে দেবে আপনার মনে হয়? দেখেন অপরাধী প্রত্যর্পণ চুক্তি আছে না আমাদের, সেই চুক্তি মোতাবেক আমরা কত, কিন্তু ভারত তো শেখ হাসিনাকে অপরাধী হিসেবে ট্রিট করে না, ভারত তো শেখ হাসিনাকে গেস্ট বা সম্মানিত অতিথি হিসেবে ট্রিট করে, ফলে সে তো প্রত্যর্পণের আওতায় পাঠাবে না। আওতায় এই যে এটা একটা কথা দেখেন, তাহলে কিন্তু এখানে ভারত মূলত শেখ হাসিনাকে একটা পলিটিক্যাল টুল হিসেবে ইউজ করছে, হ্যাঁ, এবং বাংলাদেশের সাথে তার দ্বিপাক্ষিক তো অনেক ধরনের চুক্তি আছে, এবং বাংলাদেশের সাথে তার একটা সম্পর্ক কিন্তু মানে প্রতিবেশী দেশ হিসেবে তার তো একটা সম্পর্ক রাখতে হবে। সুতরাং আমরা কতটা তাকে বাধ্য করতে পারছি, এটা একটা বড় প্রশ্ন। কূটনৈতিক তো শুধুমাত্র স্টেট প্রেস রিলিজ দেওয়া, স্টেটমেন্ট দেওয়া, হাই কমিশনারকে তলবের মধ্যেই তো আসলে আবদ্ধ না। এখানে আমরা আসলে কতটুকু তাকে বাধ্য করতে পারছি, কারণ এটা আমার দেশের সার্বভৌমত্বের প্রশ্ন, আমার দেশের নিরাপত্তার প্রশ্ন, আমার দেশের ভেতরের স্থিতিশীলতার প্রশ্ন। সেই জায়গা থেকে সরকারের অনেক বেশি প্রোঅ্যাক্টিভ হওয়া দরকার বলে আমরা মনে করি, এবং এই জায়গায় আসলে কিভাবে ভারতীয় সরকারকে বাধ্য করা যায় যে তাকে ফিরিয়ে আনার ব্যাপারে এই জায়গাটা, এবং সে কোনোভাবেই আরেকটা দেশে বসে বাংলাদেশে থাকা পতিত তার যে আওয়ামী সুবিধাভোগী, তাদের আসলে এইভাবে করে বিভিন্নভাবে মানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য সে প্রপাগেট করতে পারে। একটা বিরতিতে যাব। আলতাফ ভাই, আপনার কাছে প্রশ্নটা রেখে যায় যে মনির সাহেব 2টা প্রশ্ন বলেছেন, যে কূটনৈতিক চ্যানেলে যেরকম তৎপরতা সরকারের তরফে
হওয়ার কথা ছিল সেটা উনি দেখছেন না, এক। আর দ্বিতীয়, বাংলাদেশ সরকার বাধ্য করতে পারছে না। প্রশ্নটা হলো বাংলাদেশ সরকার কি আসলে ভারতকে বাধ্য করতে পারবে বা পারে কিনা। একটা বিরতি নিয়ে ফিরছি একটু পরেই, সঙ্গে থাকবেন, একটু পরে ফিরছি কঠিন কথা সহজে। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। বিরতির পরে আবারও স্বাগত কঠিন কথা সহজে। আজকে আমরা কথা বলছি শেখ হাসিনায় ভারতের অস্বস্তি কতটা নিয়ে। আমাদের সঙ্গে আছেন লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ, আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। আলতাফ ভাই, বিরতির আগে প্রশ্নটা রেখে গিয়েছিলাম যে মনিরা শারমিনের কথা ধরেই যে বাংলাদেশ ভারতকে বাধ্য করতে পারছে না কেন, কিংবা কূটনৈতিক চ্যানেলে যেভাবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবার তৎপরতা থাকবার কথা ছিল সেটি কেন নেই। মানে বাংলাদেশ কি আসলে ভারতকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বাধ্য করতে পারে বা পারবে? ধন্যবাদ। আসলে দেখুন, শেখ হাসিনা জনিত সমস্যাটা পুরোটাই কূটনীতিক সমস্যা নয়। আচ্ছা। এবং এর উৎস শুধু ভারতে নয়, আমি বলবো এর প্রধান উৎস বাংলাদেশে, এবং এতে অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সরকারেরও দায় আছে। দায়টা কিরকম দেখুন, সমস্যাটা তো আওয়ামী লীগকে নিয়ে। আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে প্রচুর ফৌজদারি অপরাধ হয়েছে। তো যারা প্রশাসক হিসাবে যুক্ত ছিল তাদের বিচার হবে, কিন্তু এই দলটাকে নিয়ে তো একটা সিদ্ধান্তে আসতে হবে। এই দলের কোটি কোটি সমর্থক আছে। দেখুন, বাংলাদেশের পরিবারগুলো এমন, প্রতিটি পরিবারে বিএনপির একজন সমর্থক আছে, অন্তত একজন, এবং আওয়ামী লীগের একজন সমর্থক আছে, ইদানিং হয়তো জামাতে ইসলামের একজন সমর্থক আছে। ফলে এই ধরনের দলগুলোকে আপনি নিষিদ্ধ করে রাখতে পারবেন না। এটা হলো সমাজ বিজ্ঞানের বিষয়, এটা রাজনীতিবিদরা একমত হবে না, কিন্তু একজন গবেষক হিসাবে আমি মনে করি এদের নিষিদ্ধ করে রাখা যায় না। জামাত ইসলামকে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বহুবার নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু নিষিদ্ধ রাখা যায়নি। ফলে আওয়ামী লীগের ব্যাপারে একটা সিদ্ধান্তে আসতে হবে, বিশেষ করে যারা কোনো ফৌজদারি অপরাধে যুক্ত নেই, তাদের তো রাজনীতিকভাবে পছন্দের অধিকার আছে। এই বিষয়ে একটা সরকারি সিদ্ধান্ত আসা প্রয়োজন। মানে আপনি রিকনসিলিয়েশনের কথা আমি বলছেন? বলছি, দেখুন, বিএনপির যে নির্বাচনী ইশতেহার রয়েছে, নির্বাচনী ইশতেহারের প্রথম পাতায় রয়েছে যে তারা একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করবে, অর্থাৎ একটা উদ্যোগ নিবে। যে অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় আসে তাদের প্রথম বিবৃতি ছিল, আমার মনে আছে আইনমন্ত্রী বলেছিলেন, আইন উপদেষ্টা, যে আমরা একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন উদ্যোগ নেব। এর মানে হলো আমাদের সমাজে, আমাদের রাজনীতিতে 55 বছর ধরে বারবার মাঝে মাঝেই আমরা একটা প্রতিশোধের চক্রে পড়ে যাচ্ছি। এই প্রতিশোধ, প্রতিহিংসা, এক দলকে উৎখাত করে অন্য দল আসা এবং ওই উৎখাতকৃত দলটি আবার ফিরে আসা, এই চক্র থেকে বেরোতে হবে বাংলাদেশকে। না হলে এই যে সহিংসতার, ঘৃণার, বিদ্বেষের, প্রতিশোধের মানে চক্রটা আমাদের পারিবারিক পর্যায়ে, মানে গ্রাম থেকে শহর পর্যায়ে চলে গেছে, এখন একটা আন্তর্জাতিক চেহারাও নিচ্ছে। তো আমি সেটা যেটা বলতে চাই, দেখুন, আমার সমালোচক বলছেন যে শেখ হাসিনা আসার ব্যাপারে, আপনিও বলেছেন শেখ হাসিনা তো আসলো, ধরা যাক উনি আসলেন, ওনার যেহেতু ফাঁসির দণ্ডাদেশ রয়েছে, কোন ফরম্যাটে আসবে, কিভাবে আসবেন, এটা আমি অন্য একটা বলছি। মনে করেন উনি আসলো, ফাঁসিও হয়ে গেল, কিন্তু এই সমস্যাটা কি তাতে মিটবে? মানে আওয়ামী লীগের তো আরো শত শত হাজার হাজার কর্মী দেশে আছে, দেশের বাইরে আছে, তারা তো রাজনীতি করতে চাইবে, রাজনৈতিক অধিকার চাইবে, তারা দল হিসেবে ফাংশন করতে চাইবে। তার মানে ফৌজদারি অপরাধভুক্তদের বাইরে আমি গতকালই পেপারে দেখেছি 502 জনের কে নিয়ে মামলা চলছে। এই 502 জন, বা আরো ধরলাম আরো 500 বা 1-2 হাজারকে বাদ দিয়ে অন্য যে সাধারণ কর্মী বাহিনী রয়েছে তাদের ব্যাপারে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের ব্যাপার আছে। শুধু তাদের ব্যাপারে না, আমাদের এখানে 71-এও তো ফৌজদারি অপরাধ হয়েছে, তাদের ব্যাপারেও আমাদের একটা সিদ্ধান্তে আসতে হবে। আমরা এগুলো নিয়ে তো রাজনীতিক পণ্য আকারে ব্যবহার করতে পারি না। 71-এ জামাতে ইসলামের ভূমিকা নিয়ে 55 বছর, মানে প্রায় 50 বছর ধরে রাজনীতি করা হয়েছে, এখন 24-এর আওয়ামী লীগকে নিয়ে করা হবে। এইভাবে চললে কিন্তু আমরা একটা প্রতিশোধ এবং প্রতিহিংসার চক্রের ভিতর থেকে যাব। ফলে এই যে শেখ হাসিনা জনিত সমস্যাটা শুধু কূটনীতিকভাবে মীমাংসা করা যাবে না। আমরা যে ভারতের হাতে ওনাকে তুলে দিয়েছি, পুরো আওয়ামী লীগকে তুলে দিয়েছে, বা ওনারা গিয়েছে, আমরা এটা ঠেকাই নাই, বা এই সমস্যাটার সমাধান করার কোনো উদ্যোগ সরকারিভাবে নেওয়া হয় নাই, আমি বলবো এই দুই সরকারেরও দায় আছে। মনিরা শারমিন, যখনই আওয়ামী লীগের এই রিকনসিলিয়েশনের প্রশ্ন ওঠে, অর্থাৎ যারা ফৌজদারি অপরাধে যুক্ত নন, যাদের বিরুদ্ধে মামলা নেই, যাদের বিরুদ্ধে বড় অভিযোগ নেই, তারা তাদের মতো করে যদি পলিটিক্সটা করতে চায়,
এনসিপির তরফ থেকে সবচেয়ে বেশি এটার বিরোধিতা করা হয়েছে যে না, আওয়ামী লীগ প্রশ্নে কোনো ধরনের ছাড় হবে না। কিন্তু আলতাফ পারভেজ যেটি বলছেন যে এই প্রতিশোধের চক্র থেকে তাহলে বেরোবেন কি করে? ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন তো করা হয় নাই। মানে একটা যদি কমিশন গঠন করা হতো তাহলে কি হতো, প্রকৃতপক্ষে যারা সরাসরি মানুষকে নিপীড়নের সাথে যুক্ত, ছাত্র হত্যার সাথে যুক্ত, গত 15 বছর বিভিন্ন রকম জেল জুলুম দিয়েছে বিরোধী পক্ষকে, সেটার সাথে যুক্ত, তাদের শাস্তির আওতায় আনতে হবে। মামলা তো চলছে ট্রাইব্যুনালে। না মামলা সবকিছুর মামলা চলছে কিনা, চলছে না তো। যেই গত 15 বছরে ঘটে যাওয়া এই যে পিলখানা হত্যাকাণ্ড, সেটার মামলা, মানে সেটার জন্য যারা আসলে কনভিক্টেড সবাইকে তো আসলে মামলা তো আনা হয় নাই। শাপলা হত্যাকাণ্ডের জন্য যারা অনেক মামলা, অনেক অপরাধ, আপনি রাতারাতি সবগুলোর কি সমাধান করা সম্ভব? তাহলে আপনি রিকনসিলিয়েশনের কথা তাহলে কিভাবে আপনি রিকনসিলিয়েশনটা করবেন আমাকে বুঝান। মানে জিনিসটা হচ্ছে যে আপনি অপরাধ বিবেচনায় তো রিকনসিলিয়েশন করতে হবে। যারা একেবারে হত্যাকাণ্ডের সাথে যুক্ত, গত 17 বছর নানান ধরনের দমন পীড়নের সাথে যুক্ত, তাদের তো এক ধরনের শাস্তির আওতায় আনতে হবে, নাহলে আপনি পার্থক্য করবেন কিভাবে? এবং বাকি যারা থাকবে, দেখেন অসুবিধার জায়গা কোনটা, যে রিকনসিলিয়েশনের প্রশ্ন যখন আসে তখন আমার কথা হয় যে রিকনসিলিয়েশন হইতে গেলে তো এটা যে একটা অপরাধ, মানে আগে স্বীকার করতে হবে, করেছে এটা তো স্বীকার করতে হবে। এবং দেখেন এখন পর্যন্ত আওয়ামী লীগের সাথে যুক্ত কোনো ওয়ার্ড পর্যায়েরও একজন নেতা তিনিও কিন্তু এসে বলেন নাই যে এই গণ অভ্যুত্থানটা যেটা হয়েছে এবং আওয়ামী লীগের যে পতন হয়েছে এবং এতগুলো মানুষকে মেরে ফেলা হয়েছে সরকারি মদদে, এটা খুব খারাপ কাজ হয়েছে। কারণ তারা তো মনেই করে না এটা অভ্যুত্থান, তারা মনে করে এটা ছিল ইউএস ফান্ডেড একটা সরকার পতনের আন্দোলন, ফলে সে কেন সরি বলবে? এবং সরকার পতনের আন্দোলন এবং যারা আন্দোলন করেছে তারা সবাই হচ্ছে মানে জঙ্গি আর কি। এবং তারা এটা মনে করে যে একটা প্রতিবিপ্লবের মাধ্যমে তারা আবার ফিরে আসবে। তাহলে আপনি কাদের সাথে ঠিক মানে রিকনসিলিয়েশন করবেন? রিকনসিলিয়েশন করতে গেলে তো ন্যূনতম এইটুকু জায়গা থাকতে হবে, তাদের হচ্ছে একটা রিমোর্স থাকতে হবে। তাদের কোনো রিমোর্স নাই তো। সুতরাং এই জায়গা, এটাই তো শক্ত ব্যাপার। এখন আপনার একটা কাজ করতে হবে যে গত 17 বছর ধরে যেই ধরনের দমন পীড়ন, এই যে আমাদের যে গুম হয়েছে, যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, যেটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে এবং একেবারে কাস্টোডিয়াল ডেথ হয়েছে, এই সব কিছুই তো আসলে আপনার বিবেচনায় আনতে হবে। এবং যারা সরাসরি এটার সাথে যুক্ত তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। দেখেন এই যে বিচারটাকে কিন্তু আমরা মানে এই হাসিনার বিচার বলতে বলতে আমরা কিন্তু বাকি আরো অনেক অপরাধের বিচারটার কথা কিন্তু সামনে আনছি না। বিচার তো আরো অনেক কিছু হইতে পারে। দেখেন ইলিয়াস আলীর বিচার তো এখন আমরা পাই নাই। এবং এই যে সুমন ভাই, আমাদের তুলিয়াপা মাননীয় সংসদ সদস্য, তার ভাই নিখোঁজ, একেবারে তার কোনো হদিস পাওয়া গেল না। এতগুলো মানুষ বাংলাদেশ থেকে গুম হয়ে গেল, 700-800 আয়নাঘর হলো। আপনার তো এই বিষয়গুলো কনসিডারেশনে আনতে হবে এবং এটি আওয়ামী লীগ সরকারের একেবারে প্রত্যক্ষ সহায়তা এবং এই যে বাহিনীগুলো, রাষ্ট্রীয় বাহিনীগুলোকে ইউজ করে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে। সুতরাং এখানে কিন্তু অনেকগুলো পক্ষ আছে, সেই পক্ষগুলোকে বিবেচনা করা। আওয়ামী লীগের যারা শুধুমাত্র নেতাকর্মী তারাই কিন্তু এই ঘটনাগুলোর সাথে যুক্ত না। এখানে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী যারা, আইন শৃঙ্খলা বাহিনী যারা, তারাও এটার সাথে যুক্ত। সুতরাং এইখানে মানবাধিকারের প্রশ্ন আছে। তো এই জায়গাগুলো আপনার আলাদা করতে হবে এবং বিচার কোনোভাবেই শুধু হাসিনার বিচার না, হাসিনার সাথে যুক্ত যারা, তাদের সবার এই বিচার করতে হবে। এবং এটার জন্য আমি মনে করি এখানে আসলে এনসিপি বাধা দেওয়ার কিছু নাই। আপনি এটা প্রসেসটা মেনে করেন না, কোনো অসুবিধা নাই, কিন্তু এটার জন্য একটা কমিশন গঠন করেন এবং এই যে প্রত্যেকটা ঘটনা যে ঘটানো হয়েছে বাংলাদেশে এই আওয়ামী লীগ সরকারের আমলে, এই প্রত্যেকটা জিনিসের বিচার হইতে হবে। এরপরে আপনি রিকনসিলিয়েশনের কথা বলেন এবং যারা রিমোর্সফুল তারা আসুক, তারা রিকনসিলিয়েট করুক, কোনো অসুবিধা নাই। কিন্তু এরপরে আওয়ামী লীগ, যদি আওয়ামী লীগ নামে তারা আবার রাজনীতি করতে চায়, যে যারা থাকবে এর বাইরে তারা করতে পারে, কিন্তু আপনার তো একটা প্রসেসে আসতে হবে। প্রসেস ছাড়া তো জনাব রহমতুল্লাহ, এই প্রসেসটা আসলে শুরু করা যাবে কিনা, কারণ বিএনপির নির্বাচন ইশতেহারের মধ্যে এটা আছে। তবে এখন বিএনপির আসলে স্ট্র্যাটেজিটা কি মনে হয় আপনার, যে আপনি যেহেতু বিএনপি নীতি নির্ধারণী ফোরামেই আছেন, আওয়ামী লীগ প্রশ্নে বিএনপির অবস্থানটা কি আসলে পরিষ্কার কিনা? এটা বারবার আমাদের সিনিয়রদের বক্তব্য স্পষ্ট হয়েছে। সর্বশেষ যেটা সালাউদ্দিন সাহেব যেটা বলেছেন, যে আওয়ামী লীগ প্রশ্নে ফ্যাসিবাদ বিরোধী শক্তি এক, নিজেদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে, মতদ্বৈততা থাকতে পারে, কিন্তু ফ্যাসিবাদ প্রশ্নে আমরা এক। আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে যে অপকর্ম করেছে, অন্যায় করেছে, আওয়ামী লীগের বিচার হবে এবং আওয়ামী লীগের বিচারের মধ্য দিয়ে আইনগতভাবে সিদ্ধান্ত নেওয়া হবে
আওয়ামী লীগ ভবিষ্যতে রাজনীতি করতে পারবে কি পারবে না, এখানে তো কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। এবং আওয়ামী লীগের এখন ধরেন আওয়ামী লীগ আইনগতভাবেই আওয়ামী লীগ নিষিদ্ধ হলো কোর্ট কর্তৃক, মানে আইনগতভাবে তো এখন মানে নিষিদ্ধ বিচারের আছে। মধ্যে বিচারের মধ্যে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, তাহলে কি আওয়ামী লীগের, আপনি এই যে আলতাফ ভাই যে বললেন যে তার যে লক্ষ লক্ষ নেতাকর্মী আছে, তারা কি নিশ্চিহ্ন হয়ে যাবে? তারা তো এই দেশেই আছে, তারা তো এই দেশেই থাকবে। এবং তারা কিন্তু একবারের জন্য মনে করে না যে 24-এর এই যে সকল মানুষের স্বতঃস্ফূর্ত যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, যে আন্দোলন এবং মানুষকে যে নির্বিচারে হত্যা চালিয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত খুনি সরকার, এই কথাটা কিন্তু এখনো পর্যন্ত তাদের নেতাকর্মীরা স্বীকার করে না। তাহলে প্রশ্নটা হলো যে এই লোকগুলোর কি হবে? এবং ভাই যেটা বললেন যে সেটা এই জাতীয় দলগুলো, বিশেষ করে আদর্শ ভিত্তিক আওয়ামী লীগ, জামাত ইসলাম, বিএনপি বা এই জাতীয় যে যাদের প্রত্যেক ঘরে ঘরে যাদের সমর্থক আছে, তাদেরকে হুট করে নিষিদ্ধ করে দেওয়াটা, নিষিদ্ধ করলেই তারা নিষিদ্ধ হয়ে যায় না, নিশ্চিহ্ন হয়ে যায় না। এই কথাটা সত্য, শুনতে খারাপ লাগে যে এত বড় গণহত্যার পরে এই দলের প্রতি মানুষের কেনই থাকবে। তো কিন্তু বাস্তবতা হচ্ছে আছে, তো চুপ করে আছে, ঘাপটি মেরে আছে, বা কোনো জায়গা থেকে একটু একটু করে আস্তে আস্তে মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, এবং যত সময় যাবে ততই মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে। এখন আওয়ামী লীগের ব্যাপারে আমি তো বলতে পারি যে আওয়ামী লীগ নাম ছাড়া তো আওয়ামী লীগের রাজনীতি করার অভিজ্ঞতা আওয়ামী লীগেরই আছে। আওয়ামী লীগই তো একসময় আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিয়েছে, বাকশাল হয়েছে, তারা বাকশাল নামে কাজ করেছে। আবার আওয়ামী লীগ যখন ফেরত এসছে তখন কিন্তু আবার ওই বাকশালপন্থীরা আবার বাকশাল নামে অনেকদিন রাজনীতিতে ছিল, আবার পরে একীভূত হয়েছে, আবার একীভূত হয়েছে। তো সেক্ষেত্রে আওয়ামী লীগের রাজনৈতিক বিচার, রাজনৈতিক দল হিসেবে যখন বিচার সম্পন্ন হবে, তখন আওয়ামী লীগ কি করে, যে রিকনসিলিয়েশনের কথা বারবার বলা হচ্ছে, তারাও কিন্তু ওই প্রেস কনফারেন্সের মধ্যে আমার মনে হয় এই ধরনের একটা কথা, তারা রিকনসিলিয়েশনের ব্যাপারে যে কথা কিছু বলেছে মনে হয় আমার কাছে, যে আমি বিবিসির একটা রিপোর্ট মনে হয় দেখেছি, তারা এরকম বলেছে এই রিকনসিলিয়েশন তারা কিভাবে চিন্তা করছে। কিন্তু এখনো পর্যন্ত তারা এই গণহত্যার জন্য প্রকাশ্যে জাতির কাছে কোনো ক্ষমা চায়নি, কোনো নেতাকর্মী চায়নি, হাসিনাও চায়নি, বা যারা এখন কথাবার্তা বলছেন তারাও চায়নি। আগে তো তাদেরকে রাজনৈতিকভাবে প্রকাশ্যে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। কিন্তু আপনার কি মনে হয় 2 বছর পরে এসে এইটা আর তারা কখনোই করবে? এই ক্ষমাটা কখনো চাইবে? তারা চাইলে তো 2 বছরের মধ্যে নিশ্চয়ই এই কাজটা করতো। গণহত্যাকারীরা কখনো ক্ষমা চায় না, এটা হচ্ছে ইতিহাস। এবং গণহত্যাকারীরা তাদের অন্যায় অপকর্ম কখনো স্বীকার করে না। 71-এর গণহত্যাকারীরাও কিন্তু কোনোদিন স্বীকার করে নাই। এখানে আমি কি একটা প্রশ্ন, জি প্লিজ। জি, আপনি যেটা বললেন 71-এর গণহত্যাকারীরা ক্ষমা চায়নি, সেরকম একটা দলের সাথে তো বিএনপি প্রায় 15-20 বছর জোট করেও ছিল। সেটা ভিন্ন জিনিস। রাজনৈতিকভাবে আপনার তো রাজনীতি করেছে তার আইনের মধ্য দিয়ে, আইনের এখন মাধ্যমে। এনসিপিও তার সাথে জোট করে আছে। হ্যাঁ, আইনের মধ্য দিয়েই তো রাজনীতি করছে। আইনগতভাবে তো ওই দল নিষিদ্ধ হয়নি, কোর্ট কর্তৃক বিচার হয়ে তো ওই না, দল এখানে ক্ষমা চাওয়ার প্রশ্ন ক্ষমা এসছে। চাওয়ার প্রশ্নে, সেই প্রশ্ন যেই আপনার জোটগুলো হয়েছে, সেই জোটগুলো দেখবেন নির্দিষ্ট কিছু এজেন্ডা নিয়ে গণতান্ত্রিক। তারা তো গণহত্যার সাথে যুক্ত ছিল বলে অভিযোগ। ওই গণহত্যার বিষয়ে তো কখনো বিএনপি কখনো আপোষ করেনি। ইভেন হাসিনার সঙ্গেও তো তারা বসেছিল, মতিউর রহমান, নিজামী, শেখ হাসিনা একসাথে বসেও তো মানে তারা, ভোটের রাজনীতিটা করা যাবে, তাতে কোনো অসুবিধা নাই। এটা আমাদের দেশের রাজনৈতিক কালচার। Right. আমার রাজনৈতিক কালচার, সেটা মানতেই হবে। জি, তো সেক্ষেত্রে তার রাজনৈতিক দর্শনকে তো আর কেউ গ্রহণ করে নাই, বা বিএনপি রাজনৈতিক দর্শনকে তো জামাত কোনোদিন গ্রহণ করেনি। না হয় যেই জামাতকে আপনার প্রতীক দিয়েও পর্যন্ত সহায়তা করেছে, সেই জামাতের যে হুঙ্কার, যে রাজনৈতিক থাবার যে ভয় যারা দেখিয়েছে নির্বাচনে আগে, তো তারা মোটামুটি ক্ষমতায় চলে এসেছিল, ভাবটা তো এরকম। এবং সেটা ভিন্ন জিনিস। এবং রাজনৈতিক আদর্শের দিক থেকে বিএনপির রাজনৈতিক আদর্শ আলাদা, আওয়ামী লীগের রাজনৈতিক আলাদা, এনসিপিরও রাজনৈতিক আদর্শ আলাদা বলে আমি ধারণা করতে চাই, এবং জামাতের তো আছেই। তো এটা আপনার মাঝখানে একটা বিরতিতে যাব। আমি একটু আলতাফ ভাই আপনার কাছে প্রশ্ন রেখে যাই। বিবিসির একটি খবরে আজকে যেটা বলা হলো, বা তারা যেটা তাদের অবজারভেশন, যে গত 2 বছরে আওয়ামী লীগ চেয়েছে তাদেরকে ভারত বাংলাদেশে পুনর্বাসনে সহযোগিতা করবে, এবং এই সময়ের মধ্যে ভারত শেখ হাসিনাকে যত প্রস্তাব দিয়েছে তিনি সেগুলো না করেছেন।
প্রস্তাবটা আসলে কি ছিল, যে শেখ হাসিনা এবং শেখ পরিবারের বাইরে কাউকে দিয়ে আওয়ামী লীগ পুনর্গঠন, এরকম ব্যাপারটা? আর একটা ছোট্ট বিরতিতে ফিরছে, একটু পরেই সঙ্গে থাকবেন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। বিরতির পরে আবারও স্বাগত কঠিন কথা সহজে। আজকে আমরা কথা বলছি শেখ হাসিনায় ভারতের অস্বস্তি কতটা নিয়ে। আমাদের সঙ্গে আছেন গবেষক, লেখক, রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ, আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। আলতাফ ভাই, আপনাকে বিরতির প্রশ্ন রেখেছিলাম যে বিবিসির খবর যেটি বলছে যে 2 বছরে শেখ হাসিনাকে ভারত অনেকগুলো প্রস্তাব দিয়েছে, তিনি না করেছেন। এটা কি এরকম যে আওয়ামী লীগের নেতৃত্ব, শেখ পরিবার কিংবা তার বাইরে গিয়ে আমরা যেটা বারবার বলছিলাম রিফাইন্ড আওয়ামী লীগ, সেটি নাকি অন্য কিছু মনে হয় কি আপনার? দেখুন, এটা তো আমরা শুধু অনুমানই করতে পারি। রাইট, কিন্তু তার আগে অনুমানের পটভূমিটা একটু আলাপ করা যায়। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, ভারতও তাই। তো বাংলাদেশে যখন যেই সরকার আসবে, ভারতের সেই সরকারের সঙ্গে কাজ করতে হবে। আবার ভারতেও যখন যেই সরকার আসবে, বাংলাদেশেরও তার সঙ্গে কাজ করতে হবে। কিন্তু ভারতের একটা অবস্থান হলো, ভারত বাংলাদেশকে তার বৃহত্তর নিরাপত্তা বলয়ের অংশ মনে করে। ফলে সেই মনে করা থেকে তারা চায় বাংলাদেশে সবসময় এমন সরকার থাকুক যে তার স্বার্থটা, তার কনসার্নটা বুঝবে, এটাকে গুরুত্ব দিবে। সেই দিক থেকে, সেই বিবেচনায় আওয়ামী লীগ ভারতের কাছে একটা স্ট্র্যাটেজিক অ্যাসেট আমি বলবো। তো এই অ্যাসেটটা তারা হারাতে চায় না। কিন্তু তাদের এখনকার একটা মূল্যায়ন হলো, বিশেষ করে সেখানকার রাজনৈতিক সরকারের মূল্যায়ন হলো যে গত 15 বছর তারা বাংলাদেশে আওয়ামী লীগকে যেভাবে মদত দিয়েছে বা বাংলাদেশে যেই নীতি অনুসরণ করেছে তাতে ভুল হয়েছে। কিন্তু তারা আওয়ামী লীগকে রক্ষা করতে চায়। সেই ক্ষেত্রে তারা হয়তো চায় যে আওয়ামী লীগ তার ভুল ত্রুটিগুলো স্বীকার করে দলটি আবার সংস্কার হোক, সংস্কারের একটা মানে আত্ম উপলব্ধির জায়গায় আসুক, তারা নিজেরা সংস্কার হয়ে তাদের অতীত ভুলগুলো সংশোধন করে একটা রাজনৈতিক দল হিসাবে আবার কাজ করুক। তারা দলটাকে হারাতে চায় না, এটা আমি অনুমান করছি, এটা কোনো তথ্য নেই। কিন্তু এটা যদি চায় তাহলে শেখ হাসিনা সেটি না মানবার কারণ? হ্যাঁ, কিন্তু এখানে আরেকটি কথা আছে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রতি ভারতের দীর্ঘ 2 বছর অবস্থানের মধ্য দিয়ে আমি বলবো, বা আগেও কিছুটা, ভারতের যে বড় বড় রাজনৈতিক দলগুলো তাদের সাথে একটা গভীর হৃদ্যতাপূর্ণ সম্পর্ক হয়ে গেছে। তারা মনে করে আওয়ামী লীগই ভারতের স্বার্থ সবচেয়ে ভালো দেখতে সক্ষম। তারা মনে করে আওয়ামী লীগই এখানে তাদের দৃষ্টিভঙ্গিতে তাদের নিরাপত্তা কনসার্নগুলো উপলব্ধি করতে সক্ষম, এবং অন্য যে দলগুলো আছে তাদের ব্যাপারে তাদের এক ধরনের হোস্টাইল মনোবৃত্তি আছে। এটা আমি আমার কথা বলছি না, এটা আমি তাদের দিক থেকে বলছি। ধরুন বাংলাদেশে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা মনে করে যে আগে জাতীয়তাবাদী দল ক্ষমতায় থাকার সময় এমন কিছু পদক্ষেপ নিয়েছে যেটা তার জন্য তার নিরাপত্তা ইস্যুতে অস্বস্তিকর হয়েছে, বিপদ তৈরি করেছে। তো এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও সে মনে করেছে, মানে ওই সময় তো সম্পর্কটা খারাপ হয়েছে। খারাপ হওয়ার একটা বড় কারণ ছিল সে সময় এমন কিছু মন্তব্য করা হয়েছে যে শিলিগুড়ি করিডোর দখল করে নেব, দিস দ্যাট, এগুলা, এইসব মন্তব্য তো আমাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা করেছেন। এগুলো ভারতের মধ্যে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে একটা বিরূপ মনোভাব ভারতের দলগুলোর ভিতর তৈরি হয়েছে। দেখুন, গণ অভ্যুত্থান যখন হয়, এই গণ অভ্যুত্থানের সমর্থনে ভারতের কিন্তু বিভিন্ন রাজ্যে ছাত্র তরুণরা বিক্ষোভ করেছিল। অর্থাৎ আমাদের ছাত্র আন্দোলনের সমর্থনে সেখানে একটা সমর্থন ছিল গভীরভাবে। কিন্তু গণ অভ্যুত্থানের পর আমাদের নেতৃবৃন্দ এমন অনেক কথা বলেছেন, বা আমাদের এখানে এমন কিছু ঘটনা ঘটেছে। দেখুন, হিন্দু সম্প্রদায়ের অনেককে তো আমরা জীবন্ত অবস্থায় পুড়িয়ে মেরেছি। এইটা আমাদের কাছে হয়তো বিচ্ছিন্ন ঘটনা মনে হতে পারে, কিন্তু ভারতে এটা ব্যাপকভাবে প্রচার হয়েছে, একটা বিরূপ অনুভূতি তৈরি হয়েছে। এরকম সবকিছু মিলে ওইখানে একটা সিকিউরিটি কনসার্ন তৈরি হয়েছে। তারা হয়তো সেই কারণে আওয়ামী লীগকে এখনই বিসর্জন দিতে চাইবে না। জনাব রহমতুল্লাহ, শেখ হাসিনার প্রসঙ্গে আলোচনা করতে আজকে আরেকটা প্রসঙ্গে একটু আনতে চাই। আজকেই রয়টার্সকে একটি ইন্টারভিউ দিয়েছেন সাকিব আল হাসান, আমাদের তারকা ক্রিকেটার, যিনি গত বুধবারের সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন। শেখ হাসিনা যে সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়েছেন, সাকিব আজকে রয়টার্সকে বলেছেন যে যদি বাংলাদেশ সরকার নিরাপত্তার নিশ্চয়তা দেয় তাহলে তিনি দেশে ফিরে তার বিরুদ্ধে যেসব মামলা আছে, অভিযোগ আছে, সেগুলো মুখোমুখি হতে চান। আপনার কি মনে হয় যে সাকিব আল হাসান আসতে, উনি ইন্টারিম সরকারের সময় উনি কিন্তু একবার আসার প্রস্তুতি নিয়েছিলেন, প্লেনে উঠেছিলেন, মাঝপথ থেকে আবার ওনাকে ফিরে যেতে হয়েছে নিউ ইয়র্কে। এখন তো একটা নির্বাচিত সরকার আছে, আপনার কি মনে হয় যে সাকিব আল হাসান আসতে চাইলে সরকার তাকে সেই নিরাপত্তাটা দেবে, বা আসলে সাকিবকে রিসিভ করবে সরকার? না, সাকিব আল হাসান ব্যক্তি, সাকিব আল হাসান তো তার দেশে আসতেই পারে। এখন তার বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি মামলা থেকে থাকে,
সেই ফৌজদারি মামলার নিয়ম অনুযায়ী আইনি প্রক্রিয়াতে অনুসরণ করতেই হবে। আর এতটুকু না, উনি তাই বলেছেন, উনি নিয়ম অনুযায়ী মামলা ফেস করতে চান, কিন্তু ওনার মধ্যে যে ভয়টা আছে যে উনি এলে ফিজিক্যালি আক্রমণের শিকার হবেন কিনা, মবের শিকার হবেন কিনা, এই ভয়টা ওনার মধ্যে আছে। বলে সেইটা তো প্রোটেক্ট করবার দায়িত্ব রাষ্ট্রের। আমার মনে হয় যে উনি অন্য কিছু বোঝাতে চেয়েছেন। কিরকম? উনি চেয়েছেন আসবেন, একটু সুন্দর করে যাবেন, জামিন নিয়ে আবার বাসায় গিয়ে ঘুমাবেন। এবং উনি প্রত্যাশা করেছেন যে উনি একটা শেষ ম্যাচও খেলতে চান আর কি অবসরে যাওয়ার আগে। সে তো একেবারে নিকৃষ্ট ফ্যাসিবাদী সরকারের অংশ ছিল। সাকিব আল হাসানের তো অন্তত এই নিকৃষ্ট ফ্যাসিবাদের অংশ হওয়ার কাম্য ছিল না দেশবাসীর পক্ষ থেকে। এবং যথেষ্ট রকমের তরুণ সমাজও ক্ষুব্ধ হয়েছিল তার এইভাবে না, সাকিব তো সরকারের কোনো অংশ ছিল না, দলের সঙ্গে তার যোগাযোগ ছিল। এমপি ছিল সাকিব আল হাসান এমপি হয়েছিল কি? হ্যাঁ। আচ্ছা, এমপি হয়েছিল, রাইট। নিকৃষ্ট সময়, আমি কথাটা শেষ দিকে, হ্যাঁ। আওয়ামী লীগের প্রথম 5 বছর আপনি একরকমের ধরবেন, এরপর থেকে তো নিকৃষ্ট সময়, সর্বোচ্চ নিকৃষ্ট সময় ছিল এই 6 মাস। এই সময় সে তার পরিচয় ছিল সদস্য। তার মতো মানুষকে তো এই দেশ ছেড়ে চলে যাওয়ার কথা ছিল না। তার মতো মানুষকে তো এত হিসাব, ইভেন মাশরাফির ক্ষেত্রে আমরা তাই দেখেছি। হ্যাঁ, মাশরাফি তো মাঝপথ থেকেই তাদের দোসর। তো সেই ক্ষেত্রে সাকিব আল হাসানের ইয়াটা তো আরো একটু উচ্চ মাত্রার পরিচিতি তার রয়েছে। তো এটা সে চরম রকমের একটা অন্যায় কাজ করেছে, আমি ভুল বলবো না, অন্যায় কাজ করেছে, যেটা তার প্রয়োজন ছিল না। বাংলাদেশের এই ধরনের ফ্যাসিবাদী সরকারের একজন সংসদ সদস্যের থেকে সাকিব আল হাসানের নামের গুরুত্ব অনেক বেশি ছিল, রাইট। কিন্তু সেই মর্যাদাটা সে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। আমার মনে হয় যে তিনি যেটা চেয়েছেন সেটা সম্ভব না, মানে যিনি যেটা বুঝাতে চেয়েছেন। কিন্তু তিনি যদি আসেন, এসে আইনের কাছে আত্মসমর্পণ করেন এবং প্রসিডিউর অনুযায়ী উনি যদি ওনার যে ফৌজদারি অপরাধ সেটা যদি ফেস করেন, সেক্ষেত্রে আমার মনে হয় না যে সরকার যেহেতু আইনের শাসন বা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার অঙ্গীকারবদ্ধ জনাব তারেক রহমান সাহেবের সরকার, সেক্ষেত্রে উনি ন্যায় বিচারের মাধ্যমে আপনার আইভি রহমানের মতো দীর্ঘদিনের ফ্যাসিবাদের দোসর, সেও যদি জামিন নিয়ে চলে আসতে পারে, সেক্ষেত্রে সাকিব আল হাসানের তো সেই গ্রাউন্ড আছে। আর সে আজকে যে বক্তব্য দিয়েছে আর গত পরশুদিনের তার যে সংবাদ সম্মেলনে যে সেখানে যুক্ত হওয়া, এই দুটো তো বিপরীতমুখী এবং দুটা তো আপনার ভিন্ন মেসেজ দেয়। কিন্তু আপনাকে মনে হয় যে সাকিব আল হাসান তো যদি নিশ্চিত হন যে উনি আসার সঙ্গে সঙ্গে জেলে যাবেন, এই রিস্ক থাকলে উনি আসবেন? সেটা তো মানে কেন, উনি জেলে যাওয়ার মানসিকতা যদি না থাকেন, তাহলে তো এরকম একটা ভয়াবহ ফ্যাসিস্টের দোষর হিসেবে যোগদান করার কথা ছিল। আর তার থেকে বড় কথা হচ্ছে যে তিনি যদি এইরকম একটা প্রসেসে যেতে চাইতেন, তাহলে তারা এত তাড়াহুড়া করে গাড়িতে উঠে তারপরে প্রেস কনফারেন্সে যোগদানের কথা ছিল না। দরকার, অর্থাৎ উনি সর্বশেষ 2 দিন আগেও ফ্যাসিবাদের দোসরদের পক্ষে সাফাই গাওয়ার যে মিটিং, সেই মিটিং উনি জয়েন করেছেন। প্রেস কনফারেন্সে আওয়ামী লীগের সব সমর্থকরা তো জয়েন করে নাই, উনি জয়েন করলেন কেন? তার মানে ওনার পুরোপুরি সেই যোগাযোগটা আছে এবং সেটি জয়েন করেছেন। সো আমার মনে হয় যে এই 2 দিনের মাথায় কি কারণে উনি এই বক্তব্য রেখেছেন, তাও আমি এটা অবশ্য রয়টার্স ওনার ইন্টারভিউ নিয়েছে, উনি ইন্টারভিউর মানে প্রশ্নের জবাবে এটি বলেছেন। 2 দিনের মাথায় যখন এই ধরনের বক্তব্য রাখবেন, তাহলে মাথায় তো আরো 6 মাস আগের থেকে এটা তার মাথায় পোষণ করা উচিত ছিল যে আমি একজন খেলোয়াড়, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমি জাতির কাছে ক্ষমা চাইব, আমি আমার যে ব্যক্তি পরিচয় আছে, ব্যক্তি মর্যাদা আছে, সেই ব্যক্তি মর্যাদা নিয়ে আমি আমার দেশে থাকতে চাই, আমি আইনের কাছে আশ্রয় নিলাম। আইন যদি ন্যায় বিচারে, সে যদি কথাটা এরকম বলতো যে সরকার যদি ন্যায় বিচারের নিশ্চয়তা দেয়, তাহলে তিনি অংশগ্রহণ করবেন। নিরাপত্তার চেয়ে ন্যায় বিচার প্রশ্নটা, ন্যায় বিচারের প্রশ্নটা, যে আমাকে যদি ন্যায় বিচারের নিশ্চয়তা দেয়, উনি ন্যায় বিচার চান নাই, উনি চেয়েছেন উনি নিরাপত্তা। উনি যেভাবে আন্তর্জাতিক স্কলার, ক্রীড়াঙ্গনের একটা খ্যাতিমান ব্যক্তিত্ব, সেই রকম নিরাপত্তা উনি চেয়েছেন। সেটা ফৌজদারি আসামি হওয়ার পরে সেই সুযোগটা আমার মনে হয় না। মনির শারমিন, আপনাকে তাই মনে হয় যে ধরেন আমাদের বাংলাদেশকে বিদেশে যারা চেনে তাদের মধ্যে সাকিব আল হাসান একজন, মাশরাফি একজন। মাশরাফির পরিণতি আমরা দেখেছি, মাশরাফি এখন একদমই আউট অফ ফোকাস। 5 তারিখের পরে তার বাড়িতে আক্রমণ হয়েছে, বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, ইভেন বুধবারে সাকিবের বাড়িতেও হামলা হয়েছে। তো এরকম অবস্থায় সাকিবের এই স্টেটমেন্টটা, অর্থাৎ দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চাওয়া, এটা আসলে কি মেসেজ দেয় মনে হয় আপনার? দেখেন,
কোন চিন্তা থেকে উনি বলেছেন এটা আসলে আমার পক্ষে বলা সম্ভব না, তবে আমি একটু যদি এভাবে বলি সেটা হচ্ছে যে সাকিব আল হাসানের আমরা অন্তত যারা তরুণ প্রজন্মের আছি আমাদের সকলেরই খুবই প্রিয় একজন ছিলেন খেলোয়াড় হিসেবে। হ্যাঁ, সাকিব আল হাসানকে আপনি শুধু সাকিব আল হাসানের আসলে কোন পরিচয়টা নিয়ে আপনি আমাকে প্রশ্ন করছেন এটা হচ্ছে আসলে বিবেচ্য বিষয়। ব্যক্তি সাকিব আল হাসান নিয়ে আলোচনা করা যেতে পারে, খেলোয়াড় সাকিব আল হাসান নিয়ে আলোচনা করা যেতে পারে, এমপি সাকিব আল হাসান নিয়ে আলোচনা করা যেতে পারে। আমি যদি খেলোয়াড় সাকিব আল হাসান যিনি অলরাউন্ডার, বিশ্বসেরা অলরাউন্ডার, সারা পৃথিবীর মানুষ তাকে চেনে, সেটা নিয়ে যদি আলাপ করি সেটা নিয়ে কিন্তু কোনো এখানে কেউই আলাপ করছে না। সেই জায়গায় তো উনি আসলে উনার খেলার যে কৃতিত্ব সেটা দিয়ে উনি যথেষ্ট স্বনামধন্য এবং সকলেরই প্রিয়। কিন্তু দেখেন ব্যক্তি সাকিব আল হাসান নিয়ে যদি একটু কথা বলি, এই জুলাই গণঅভ্যুত্থানের সময় এমন অনেক তরুণ 17 বছর বয়সী 16 বছর বয়সী তরুণ তারা হচ্ছে এই আন্দোলন থেকে গ্রেফতার হয়েছে, তাদের পরনে ছিল সাকিব আল হাসানের সেই টি শার্ট, সেটা পরে তারা আন্দোলনে নেমেছিল। এরকম অনেক তরুণ গুলিবিদ্ধ হয়েছে, শহীদ হয়েছে সাকিব আল হাসান মাশরাফিদের টি শার্ট পরে। সুতরাং এই সময়েও দেখেন আমাদের পক্ষ থেকে অনেকেই কিন্তু তাকে বিভিন্নভাবে করে রিকোয়েস্ট করেছে। আমি মাশরাফি এবং সাকিব দুজনের কথাই বলছি যে ভাই আপনাদের তো আসলে এই তরুণরা এই যারা রাস্তায় নেমেছে তারা আপনাদের ফ্যান, আপনাদের ফলোয়ার, আপনারা কিছু বলেন, আপনারা অন্তত একটা বক্তব্য দেন, আপনারা একটু মাফ চান, একটু বলেন যে আমরা অন্তত এই আন্দোলনটার সাথে আছি, অথবা আপনাদের এইটাও বলার দরকার নেই, আপনারা বলেন যে এই গুলিটা বন্ধ হোক, এভাবে করে নির্বিচারে মানুষ হত্যা বন্ধ হোক। তারা কি বলেছে? সুতরাং ব্যক্তি সাকিব আল হাসান নিয়ে যখন আমি কথা বলবো তারা ভেবেছিলেন আন্দোলনটা দমন হয়ে যাবে। এক্স্যাক্টলি, সো তারা ভেবেছেন আন্দোলনটা দমন হয়ে যাবে বাই দ্য গভর্নমেন্ট, সো দে আর দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট। সো এখানে যদি আমি বলি যে এমপি সাকিব আল হাসান, তার মানে এই পুরো যে একটা কাঠামো, যে ক্ষমতা কাঠামোর মধ্যে তারা সেটার অংশ, তারা সুবিধাভোগী ছিলেন এবং তারা আসলে এমপি হিসেবেই তখন ফাংশন করেছে যখন আসলে গণ অভ্যুত্থানটা চলছিল। সুতরাং যখন আপনি এই সাকিব আল হাসান নিয়ে যখন আলোচনা হবে, তখন আমরা যখন ফজলে নূর তাপসের ব্যাপারে যেই আমাদের ভার্ডিক্ট হবে, আমাদের যেই আলোচনাটা হবে যে আসলে হাসিনার সাথে কথা বলে পালিয়ে গেছে, ঠিক সেই একই পাল্লায় আমাদের সাকিব আল হাসানকেও মাপতে হবে। সুতরাং সাকিব আল হাসান তখন আমরা খেলোয়াড় হিসেবে ভাববো, বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে ভাববো, এই আলোচনায় আমাদের আসা যাবে না। সুতরাং সাকিব আল হাসান আসলে ব্যক্তি মানুষ হিসেবে কেমন সেটা তো আপনারা এই আলোচনায় আমি যা যা বললাম তাতে আপনারা বিচার করবেন। দ্বিতীয়ত একজন এমপি, একজন সংসদ সদস্য যে হচ্ছে এই পুরো 3টা যে নির্বাচন করেছে সেই নির্বাচনের সর্বনিকৃষ্ট নির্বাচন, ভাই যেটা বললেন যে যেখানে আসলে জনগণকে কোনো স্পেসই দেওয়া হয় নাই, কারণ এর আগের 2টা নির্বাচনে আসলে জনগণকে দরকার হয় নাই। সুতরাং এই নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এবং পুরোপুরিভাবে হাসিনার সমর্থনকারী সেই মানুষটাকে আপনারা আসলে কোন পাল্লায় মাপবেন এবং তাকে আদৌ খেলোয়াড় হিসেবে সেই ইনডেমনিটিটা আমরা দিতে পারি কিনা, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আলতাফ পারভেজ, তার মানে কি সাকিব আল হাসানকে এখন আমরা বিশ্বসেরা অলরাউন্ডার এই বিবেচনায় তাকে নিয়ে কথা বলবার সুযোগ নাই? না, অবশ্যই নাই, কারণ এখানে আইনের চোখে তো সবাই সমান। এবং যেহেতু উনি আওয়ামী লীগ সরকারের সাথে যুক্ত ছিলেন যেভাবেই হোক, আওয়ামী লীগ দল হিসাবে, তো ওনাকে উনি যদি ফৌজদারি অপরাধে যুক্ত থাকেন, মানে মামলা থাকে ওনার, সেইটা অন্য সাধারণ নাগরিকের মতোই তাকে মোকাবেলা করতে হবে। আমি এখানে অন্য একটা বলতে চাই যে হয়তো উনি আসবেনও না, কিন্তু উনি বা শেখ হাসিনা যারাই কথা বলছে সম্প্রতি, আমি দেখতে পাচ্ছি যে এই কথা বলায় আওয়ামী লীগ মোটেই লাভবান হচ্ছে না। কারণ এই শেখ হাসিনা থেকে সাকিব পর্যন্ত তাদের ভিতর কোনো অনুশোচনা নাই, কোনো আত্মজিজ্ঞাসা নাই, কোনো পর্যালোচনা নাই। ফলে তারা আমার দেখুন, আওয়ামী লীগের অনেক সাধারণ সমর্থকও এই দলের সাথে যুক্ত, কিন্তু কোনো প্রশাসনিক দায়িত্বে ছিল না। তারাও কিন্তু মনে করে যে 15 বছরে তাদের অনেক ভুল হয়েছে। কিন্তু এই যারা বিবৃতি দিচ্ছেন যে তারকা, এই তারকাদের ভিতর কোনো অনুশোচনা নাই, আত্মজিজ্ঞাসা নাই, পর্যালোচনা নাই, মানে দুঃখবোধ নাই। ফলে আমি বলবো তাদের এই কথাগুলোর ভিতর দিয়ে ওই দলটির আর ক্ষতিই বরং হচ্ছে। তবে এখানে একটা বিষয় আমাদের শেষ করতে হচ্ছে, 30 সেকেন্ড। হ্যাঁ, উনি যদি আসে, উনি যেন একটা ন্যায্য বিচার প্রক্রিয়া পান, সেইটা গুরুত্বপূর্ণ। আরেকটা হলো ওনার বাড়িঘর ভাঙচুর, আমি বলবো আরেকটা অন্যায় হচ্ছে। মানে একটি অন্যায় দিয়ে আরেকটি অন্যায়কে জায়েজ করা যাচ্ছে না। আপনাদের তিনকে অনেক ধন্যবাদ। আজকের মধ্যে শেষ করছি। আমরা চেষ্টা করেছি জটিল বিষয়গুলো সহজ করে বলতে, কারণ সুশাসন, সুব্যবস্থা, গণতন্ত্র টিকে থাকে প্রশ্নে, পরিবর্তন আসে বোঝাপড়ায়। সময় এখন আপনার ভাববার, প্রশ্ন করবার। আবারও দেখা হবে। শুভরাত্রি।